ইতিহাস আমাদের শেখায় রাজাদের গৌরব, কিন্তু কখনো দেখায় না সেই রক্তাক্ত পথ যে পথে হেঁটে গড়ে ওঠে সাম্রাজ্য। আজ আমরা শুনবো এমন এক মানুষের গল্প যার বিজয়ের উৎসব মানেই ছিল কান্নার শহর, যার সিংহাসন দাঁড়িয়েছিল অসংখ্য মানুষের খুলি আর লাশের উপর। সে ইতিহাসে পরিচিত মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা নামে, কিন্তু পরাজিতদের কাছে সে ছিল মৃত্যুর আরেক নাম। আজ আমরা খুলে দেখব সেই অন্ধকার অধ্যায় যেখানে তরবারির আঘাতে কাঁপত শহর আর বিজয়ের দামে হারিয়ে যেত হাজার হাজার প্রাণ। এই হলো বাবরের নৃশংসতার ইতিহাস, যে ইতিহাস বই পড়তে দেয় না, কিন্তু মনে কাঁপন ধরিয়ে দেয়। 1483 সাল, মধ্য এশিয়ার ছোট্ট শহর আন্দিজান। এক অস্থির সময়ে যেখানে রাজ্যের সীমানা বদলাতো রক্তের দাগে দাগে, এই শহরেই জন্ম নেয় এক শিশু যার ভাগ্যে শান্ত জীবন লেখা ছিল না। লেখা ছিল তরবারি, আগুন আর অসংখ্য মৃত্যুর গল্প। তার নাম জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। এই শিশুর শরীরে বইছিল দুই ভয়ঙ্কর বিজেতার রক্ত। একদিকে তৈমুরলং, যে শহর ধ্বংস করে বানাতো কঙ্কালের পাহাড়; অন্যদিকে চেঙ্গিস খান, যার নাম শুনলেই কাঁপত অর্ধেক পৃথিবী। ইতিহাস বলে, যে রক্তে জন্ম হয় শেষ পর্যন্ত সেই রক্তের ভাষাতেই মানুষ কথা বলে। বাবরের শৈশব খেলাধুলোয় কাটেনি, কেটেছে দুর্গের দেয়ালের ভেতরে, যেখানে তাকে প্রতিদিন শেখানো হতো কাকে আগে মারতে হবে আর কাকে বিশ্বাস করলে মরতে হবে। মাত্র 12 বছর বয়সেই এই শিশুটিকে সিংহাসনে বসানো হয়, কিন্তু সেই সিংহাসন খেলনার ছিল না। সেটা ছিল এমন এক চেয়ার যার চারপাশে লুকিয়ে ছিল বিষ, ছুরি আর বিশ্বাসঘাতকতা। অল্প বয়সেই বাবর দেখতে শুরু করে নিজের লোকের হাতেই রাজাদের মৃত্যু, রাতের অন্ধকারে খুন, ভাইয়ের হাতে ভাইয়ের রক্ত। শৈশবের চোখে সে শিখে ফেলে এক ভয়ঙ্কর শিক্ষা: এই পৃথিবীতে বাঁচতে হলে আগে মারতে জানতে হয়। কয়েক বছরের মধ্যেই বাবর হারায় তার নিজের রাজ্য। নিজের রাজ্য থেকে তিনি বিতাড়িত হন, পালিয়ে পালিয়ে বেড়ায় পাহাড় থেকে মরুভূমি। এই পরাজয় তাকে দুর্বল করেনি, বরং ভেতরে ভেতরে জন্ম দিয়েছিল এক অন্ধকার মানুষ। ইতিহাস বলে, এই সময় থেকেই বাবরের চোখ বদলে যেতে থাকে। তার দৃষ্টিতে আর কেউ মানুষ ছিল না, ছিল কেবল শত্রু আর ভবিষ্যতের মৃতদেহ। পরাজয়, অপমান, বিশ্বাসঘাতকতা সব মিলিয়ে বাবরের মনে জন্ম নেয় এক নতুন সংকল্প: সে আর কখনো দুর্বল হবে না, সে আর কখনো ক্ষমা করবে না। সে এমন ভয় তৈরি করবে যেন তার নাম শুনলেই পুরো শহর কেঁপে ওঠে। আর ঠিক তখনই তার চোখে পড়ে এক দূরের ভূখণ্ডে সোনা, শহর আর সিংহাসনে ভরা এক দেশ, ভারতবর্ষ। সে জানতো এই দেশ জয় করতে পারলে সে শুধু রাজা হবে না, সে হয়ে উঠবে এক জীবন্ত আতঙ্ক। কিন্তু বাবর তখনও জানতো না, ভারতের মাটিতে পা রাখার পর তার নাম শুধু ইতিহাসে নয়, লেখা হবে হাজার হাজার মানুষের শেষ নিঃশ্বাসে। পরের অধ্যায়ে শুরু হবে সেই যুদ্ধ যেখানে প্রথমবার ভারত দেখবে বাবরের আসল নৃশংস মুখ। 1526 সাল, ভোরের আলো তখনও ঠিকমতো ওঠেনি। পানিপথের বিস্তীর্ণ এলাকা কুয়াশার চাদরে মোড়া। তখনও কেউ জানতো না আজ এই কুয়াশার ভেতর ডুবে যাবে হাজার হাজার মানুষের শেষ নিঃশ্বাস। একদিকে দিল্লির সুলতান ইব্রাহিম লোদি, যার আছে 1 লক্ষের বেশি সৈন্য, 1000 হাতি, ভারতের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী। অন্যদিকে মাত্র 12,000 যোদ্ধা নিয়ে দাঁড়িয়ে আছে বাবর। সংখ্যায় সে দুর্বল, কিন্তু মনে সে প্রস্তুত ছিল এমন এক কাজের জন্য যা ভারত আগে কখনো দেখেনি। এই যুদ্ধ বাবরের কাছে শুধু জয়ের প্রশ্ন ছিল না, এটা ছিল তার ভেতরের অন্ধকার মুক্ত করার প্রথম সুযোগ। যুদ্ধ শুরু হতেই হঠাৎ আকাশ কাঁপিয়ে গর্জে ওঠে এক অচেনা শব্দ: কামান। লোদির সেনারা প্রথমবারের মতো দেখে যে লোহার গোলা ছুটে এসে ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে সেনাদেরকে। এক মুহূর্তে কারোর হাত উড়ে যাচ্ছে, কারোর মাথাহীন দেহ লুটিয়ে পড়ছে মাটিতে। চারিদিকে শুধু চিৎকার, ধুলো আর রক্ত। হাতিগুলো শব্দে পাগল হয়ে যায়, নিজের সেনাকেই পিষে মারতে শুরু করে।
মাঠ পরিণত হয় এক বিশাল কসাইখানায়। ইতিহাস বলে সেদিন কয়েক ঘন্টার মধ্যে প্রায় 40,000 সৈন্য মারা যায়, কিন্তু এই রক্তপাতও বাবরের কাছে যথেষ্ট ছিল না। যুদ্ধ শেষ হলে পরাজিত সৈন্যরা প্রাণ বাঁচানোর আশায় বাবরের কাছে আত্মসমর্পণ করে, কিন্তু বাবরের কাছে আত্মসমর্পণ মানে ছিল আরও নির্মম মৃত্যু। একজন একজন করে বন্দীদের হাঁটু গেড়ে বসানো হয়, তারপর তরবারি উঠত আর মুহূর্তের মধ্যে মাথা গড়িয়ে পড়তো মাটিতে, রক্তে ভিজে যেত পুরো প্রান্তর। কিন্তু এখানেই থামেনি সে। বাবরের আদেশে মৃতদের মাথা আলাদা করে জড়ো করা হয়, শত, তারপর হাজার, তারপর আরও হাজার। এই মাথা দিয়ে তৈরি করা হয় মাথার মিনার, যেটা ভয়ের স্মৃতিস্তম্ভ। যেন ভবিষ্যতের শত্রুরা আগেই বুঝে যায় এই মানুষ দয়া চেনে না, এই মানুষ ক্ষমা জানে না, শুধু জানে হত্যা। এই ছিল বাবরের ভারতের মাটিতে প্রথম বিজয় এবং প্রথম গণহত্যা। এই দিনের পর থেকেই তার নাম চারিদিকে ছড়িয়ে পড়ে, কিন্তু একজন সম্রাট হিসেবে নয়, একজন জীবন্ত আতঙ্ক হিসেবে। কিন্তু পানিপথ ছিল কেবল শুরু। এরপর বাবর ঢুকবে দুর্গের ভেতরে, শহরের অলিতে গলিতে, যেখানে সৈন্য নয়, নিরীহ মানুষ দেখবে তার আসল মুখ। পরের অধ্যায়ে আমরা দেখব দুর্গ দখল মানেই গণহত্যা, শহর ধ্বংস মানেই বাবরের বিজয়। পানিপথের রক্ত তখনও শুকায়নি, তার আগেই বাবরের সেনারা এগিয়ে যায় আরও ভেতরে, শহরের দিকে, দুর্গের দিকে, মানুষের ঘরের দিকে। এবার যুদ্ধ শুধু সেনাদের মধ্যে নয়, এবার মৃত্যু ঢুকে পড়বে শহরের অলিতে গলিতে। প্রথম নিশানা চান্দেরির দুর্গ, উঁচু দেওয়াল, শক্ত ফটক, ভেতরে আশ্রয় নেওয়া হাজার হাজার মানুষ, যারা বিশ্বাস করছিল দুর্গ মানেই নিরাপত্তা। কিন্তু বাবরের কাছে দুর্গ মানেই ছিল আরও বড় কবরখানা বানানোর সুযোগ। দুর্গ ঘেরাও হয়, আর দিনের পর দিন কামানের গোলা আছড়ে পড়ে দুর্গের দেয়ালে। একসময় দুর্গের দেয়াল ভেঙে যায়, আর হিংস্র জন্তুর মতো বাবরের সেনারা দুর্গের ভেতর ঢুকে পড়ে। শুরু হয় হত্যাযজ্ঞ। যে সৈন্য অস্ত্র ফেলে দিয়েছিল তাকেও মারা হয়, যে পালাতে চেয়েছিল তাকেও কাটা হয়, যে দরজার আড়ালে লুকিয়েছিল তাকেও টেনে বার করে হত্যা করা হয়। ইতিহাস বলে চান্দেরির রাস্তাগুলো সেদিন নদীর মতো বয়ে গিয়েছিল রক্তে। এরপর আসে রায়সেন দুর্গ। এখানে হাজার হাজার পরিবার আশ্রয় নিয়েছিল, যার মধ্যে ছিল অসংখ্য নারী, শিশু এবং বৃদ্ধ। তারা বাবরের কাছে প্রাণ বাঁচানোর আশায় আত্মসমর্পণ করেছিল। কিন্তু বাবরের কাছে আত্মসমর্পণ করা মানে ছিল আরও সহজে হত্যা করা। পুরুষদের এক লাইনে দাঁড় করানো হয়, একজন একজন করে মাথা নামানো হয়, আর তরবারি নেমে আসে মুহূর্তের মধ্যে। মাটিতে গড়িয়ে পড়ে শত শত মাথা। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর কাজটা তখনও বাকি ছিল। বাবরের আদেশে মৃতদের মাথা আলাদা করে জড়ো করা হয়, শত, হাজার, আরও হাজার মাথা। এই মাথা দিয়ে দুর্গের সামনে তৈরি করা হয় উঁচু মিনার, রক্তে ভেজা মিনার, ভয়ের মিনার, যেন দূরের শহরগুলো দেখে বুঝে যায় এই পথে এলে শেষ ঠিক এখানেই। নারীরা বন্দী হয়, শিশুরা হারায় তার পরিবার, পুরো শহর জ্বালিয়ে ছাই করে দেওয়া হয়। এক মুহূর্তের মধ্যে শহর পাল্টে পুরো নিঃশব্দ শ্মশানে পরিণত হয়। এই ছিল বাবরের বিজয়ের ভাষা। শুধুমাত্র দুর্গ দখল নয়, শহর জয় করা নয়, মানুষ ধ্বংস, এটাই ছিল তার প্রধান উদ্দেশ্য। কিন্তু এখানেই থামেনি বাবর। এরপর সে নৃশংসতাকে দিল এক নতুন নাম, ধর্ম। পরের অধ্যায়ে দেখব ধর্মের নামে কিভাবে হত্যা হয়ে উঠল আরও সহজ, আর রক্তপাত হয়ে উঠল আরও নিষ্ঠুর। দুর্গ ধ্বংস হলো, শহর জ্বলে গেল, হাজার হাজার মানুষ মরে পড়ে রইল মাটিতে। কিন্তু বাবরের নৃশংসতা এখানেই থামেনি। সে খুঁজে পেল নতুন এক অস্ত্র, যার আঘাত তরবারির থেকেও ভয়ঙ্কর, ধর্ম। বাবর নিজের ডায়েরিতে লিখেছিল এই যুদ্ধ নাকি ছিল জিহাদ, ধর্মের নামে যুদ্ধ, ধর্মের নামে হত্যা, ধর্মের নামে ধ্বংস। কিন্তু প্রশ্ন হচ্ছে, যুদ্ধক্ষেত্রের বাইরে থাকা মানুষদের হত্যা করা কি ধর্মের শিক্ষা?
নাকি এটা ছিল তার ভয় ছড়ানোর নির্মম কৌশল? চান্দেরি, গোয়ালিয়র, রায়সেনের পর বাবরের সেনারা ঢুকে পড়ে গ্রামে গ্রামে, যেখানে কোনো সৈন্য ছিল না, ছিল শুধু কৃষক, ছিল শুধু পরিবার, ছিল শুধু শিশু আর বৃদ্ধ। ঘর জ্বালানো হয়, খাবারের গোলা লুট করা হয়, পুরুষদের টেনে বের করে হত্যা করা হয়, নারীদের এবং শিশুদের বন্দি করে নিয়ে যাওয়া হয় যুদ্ধে জেতা সামগ্রী হিসেবে। এইসব হত্যার পরেও বাবর তার ডায়েরিতে লিখেছিল সে নাকি গর্বিত, কারণ সে ধর্মের কাজ করছে। সবচেয়ে ভয়ঙ্কর ছিল আতঙ্ক ছড়ানোর পরিকল্পনা। যে শহর বিদ্রোহ করত সেখানে শুধু সৈন্য নয়, মারা হতো সাধারণ মানুষও। তারপর সেই মৃতদের মাথা কেটে দুর্গের সামনে সাজিয়ে রাখা হতো, শহরের ফটকে ঝুলিয়ে দেওয়া হতো, যেন দূরের গ্রামগুলো আগে থেকেই বুঝে যায় বিদ্রোহ মানেই পরিবার সহ মৃত্যু। এই ভয় কাজ করেছিল। অনেক শহর যুদ্ধ না করেই দরজা খুলে দিয়েছিল, কারণ তারা জানতো লড়াই করলেও মরবে, না লড়লেও মরবে। এই ছিল বাবরের আসল শক্তি। তার সেনা নয়, তার কামান নয়, তার সবচেয়ে বড় অস্ত্র ছিল আতঙ্ক। ধর্ম, ভয় আর ক্ষমতার নামে বাবর তৈরি করেছিল এমন এক সাম্রাজ্য যার ভিত গাঁথা ছিল মানুষের হাড় আর রক্তে। কিন্তু যত ভয়ই ছড়ানো হোক, মৃত্যু একদিন তাকেও খুঁজে নেয়, আর প্রশ্ন রেখে যায় এই রক্তের পাহাড়ের শেষ পরিণতি কী। পরের অধ্যায়ে আমরা দেখব রক্তের সাম্রাজ্য, বাবরের মৃত্যু আর ইতিহাসের কঠিন বিচার। হাজার হাজার মানুষের রক্তে ভিজে যাওয়ার পর শহর ধ্বংস করে, দুর্গ ছাই করে, ভয়ের মিনার দাঁড় করিয়ে অবশেষে বাবর এসে বসে ভারতের সিংহাসনে। চারিদিকে নীরবতা, কিন্তু এই নীরবতা শান্তির ছিল না, সে ছিল শ্মশানের নীরবতা। উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চল তখন বাবরের দখলে, কিন্তু এই সাম্রাজ্যের ভিত তৈরি হয়েছিল সোনা দিয়ে নয়, আইন দিয়ে নয়, তৈরি হয়েছিল মানুষের হাড় আর রক্ত দিয়ে। ইতিহাস হিসেব করে না কতজন রাজা হলো, ইতিহাস হিসেব করে কতজন মানুষ মরল। বাবরের শাসনের মাত্র কয়েক বছরেই হাজার হাজার সৈন্য, অগণিত সাধারণ মানুষ, নারী, শিশু, বৃদ্ধ এই মাটিতে মিশে যায় চিরতরে, যাদের নাম কেউ লেখেনি, যাদের দেহ কেউ শনাক্ত করেনি, কিন্তু যাদের রক্তেই দাঁড়িয়ে রইল মুঘল সাম্রাজ্যের ভিত্তি। আজও ইতিহাসের পাতায় ছড়িয়ে আছে সেই ভয়ঙ্কর চিহ্ন, মাথার মিনার, গণহত্যা শহর, ধ্বংস হয়ে যাওয়া গ্রাম, এই সবই বাবরের রেখে যাওয়া উত্তরাধিকার। কিন্তু সবথেকে ভয়ঙ্কর সত্যটা জানো, এই নৃশংসতার জন্য বাবর কখনো বিচার পায়নি, কখনো নিজে ক্ষমাও চায়নি, এবং কখনো নিজে অনুশোচনাও প্রকাশ করেনি। 1530 সাল, আগ্রায় ধীরে ধীরে নিভে যায় বাবরের জীবন। কোনো যুদ্ধক্ষেত্রে নয়, কোনো শত্রুর হাতেও নয়, নিজের শয্যায় শান্ত মৃত্যুই হয় তার। যে মানুষ হাজার হাজার মানুষকে তরবারির মুখে পাঠিয়েছিল, সে নিজে মৃত্যুকে পায় নিঃশব্দে। কিন্তু মৃত্যু বাবরকে শেষ করতে পারেনি। তার বিশাল সাম্রাজ্য টিকে থাকে, তার বংশধররা গড়ে তোলে এক বিশাল ইতিহাস, কিন্তু সেই ইতিহাসের নিচে চাপা পড়ে যায় এক অন্ধকার অধ্যায়, এক নৃশংস অধ্যায়। আজ ইতিহাস তাকে বলে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। কিন্তু প্রশ্ন থেকেই যায়, একটি সাম্রাজ্য গড়ে তুলতে গেলে কি হাজার হাজার নিরীহ মানুষের মৃত্যু দরকার? বিজয়ের নামেই কি সব হত্যার ক্ষমা পাওয়া যায়? হয়তো ইতিহাস রাজাদের মুকুট দেখায়, কিন্তু দেখায় না সেই রক্তাক্ত পথ যে পথে হেঁটে সেই মুকুট মাথায় ওঠে। আর বাবরের সেই পথ ছিল রক্তে ভেজা, অশ্রুতে ভরা, আর মৃত্যুর ছায়ায় ঢাকা। আজ যদি এই মাটি কথা বলতে পারত, তাহলে হয়তো সে বলতো এই সাম্রাজ্য কোনো রাজা গড়েনি, গড়েছে হাজার হাজার নিরীহ মানুষের মৃতদেহ। এটাই ছিল বাবরের নৃশংসতার শেষ অধ্যায়, আর ইতিহাসের সবচেয়ে অন্ধকার এক স্মৃতি।